আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রিধির ঘুম ভাঙল বিকট শব্দে। সে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে এক প্রকার লাফ দিয়ে উঠল। আশেপাশে তাকিয়ে দেখল সব ঠিকঠাকই আছে। ঘড়িতে বিকেল 5টা। কলেজ থেকে এসেই সে শরীর এলিয়ে দিয়েছে। অনেক দিন পর আজ সে কলেজে গিয়েছিল। সে প্রচুর আলসে, তাই আজকের পরিশ্রমটাই সে নিতে পারছে না। আর প্রতিদিন কলেজে যাওয়া তার পক্ষে সম্ভব হয় না, কারণ ক্লাস শুরু হয় সকাল 8টায় আর তার ঘুম ভাঙে সকাল 11টায় বা কখনো কখনো দুপুর 12টায়। রিধির পুরো নাম সিদ্দিকা মরিয়ম রিধি। সে কলেজের 2য় বর্ষের ছাত্রী। রিধির বয়স যখন 7 বছর, তখন সে তার বাবা মাকে হারিয়ে ফেলে। ভাগ্যক্রমে মোহাম্মদ জুনায়েদ হুসাইন এবং তার স্ত্রী মিসেস নবনী হুসাইনকে খুঁজে পান। তারা নিজের মেয়ের মতোই রিধিকে বড় করেন। মোহাম্মদ জুনায়েদ হোসেন দেশের বাইরে থাকেন, সেখানেই তার বিশাল ব্যবসা। স্ত্রীকেও নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু নবনী তার পরিচিত শহর ও মানুষজন ছেড়ে যাবেন না। আর তাদের একমাত্র সন্তান নাদিম হোসাইন রক্তিম। রক্তিম এখন বাবার সাথেই ব্যবসা সামলাচ্ছে। গত 2 বছর হলো সে বাবার সাথেই থাকছে। সে মাস্টার্স দেশের বাইরে করেছিল, আর এই 2 বছরে সে একবারও দেশে আসেনি। কারণটা কেউ না জানলেও নবনী হুসাইন ঠিকই জানেন। এদিকে দেশে যে ব্যবসাটা আছে সেটা সামলানোর দায়িত্ব রক্তিমেরই ছিল, কিন্তু এখন নবনী হুসাইন সেই দায়িত্ব নিয়েছেন। রীতি ফ্রেশ হয়েই মায়ের কাছে এসে বলল, মা, কিসের আওয়াজ ছিল জানো? আমি তো ভেবেছিলাম কেউ বোম ফাটিয়ে দিয়েছে। তোর উপর সবাই বোম ফাটায়। এতদিন পর কলেজে কেন গেছিলি? একেবারে পড়াশোনায় ছেড়ে দিলে পারতি। আরে বোঝো না, ওসব ক্লাস টাস আমার ভালো লাগে না। আর সারাদিন কলেজে থাকলে তোমার সাথে কে থাকবে বলো? তুমি একা একা থাকো। কেউ যদি তোমায় ধরে বেঁধে নিয়ে যায় তখন আমার কি হবে ভেবে দেখেছো? নবনী হুসাইন দীর্ঘশ্বাস ফেলে বলেন, থাক বাবা থাক, আর বাহানা দিতে হবে না। আমি সব বুঝি। তোর এই ঘুমের জন্যই তুই কোনোদিন ঠিক মতো কলেজে যেতে পারবি না। রিধি কথাটি শুনেই হাসল, কারণ সে আসলেই ঘুমপ্রিয় স্বভাবের। আর সারাদিন ঘরে বসে বসে সিনেমা দেখে। নবনী আর জুনায়েদ তাকে খুবই ভালোবাসেন। তার কোনো ইচ্ছেরও অপূর্ণ হয় না। পরিবারের বাইরে কেউ জানেও না রিধি তাদের আপন মেয়ে নয়। সমাজের চোখে রিধি তাদের সন্তান। জুনায়েদ হুসেনের মেয়ে বাবা হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু রক্তিম হওয়ার পর নবনী হুসাইনের জন্য দ্বিতীয়বার সন্তান জন্ম দেওয়া অনেক ঝুঁকিপূর্ণ ছিল, তাই তারা আর সন্তান নেননি। জুনায়েদ হোসেনও মেয়ের আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন, কিন্তু রিধিকে পাওয়ার পর তারা নিজেদের সম্পূর্ণ পরিবার হিসেবে মেনে নিয়েছে। রিধি খুব দুষ্টু প্রকৃতির ছিল, আর সারাদিন বকবক করত। রাজারানী, রাজপুত্র, রাজকন্যা, ঘোড়া, হাতি এসবের গল্প শোনাতো সবাইকে। কোথা থেকে যে এই গল্প সে বানাতো সে নিজেও জানতো না। তার আদুরে কথাবার্তা আর মায়াবী চেহারার জন্য জুনায়েদ এবং নবনীতের পরিবার রিধির মায়েই পড়ে যায়। রিধির নামটিও জুনায়েদ হোসেনেরই রাখা নাম, কিন্তু তার ভালো নামটি হয়তো তার বাবা মা রেখেছিল, তাই সেটি আর তারা পরিবর্তন করেননি। অন্যদিকে রিধির সবচেয়ে ভালো বন্ধু ছিল রক্তিম। তাদের মধ্যে বয়সের ব্যবধান বেশি হলেও রক্তিম তাকে খুব সহজেই মেনে নেয়। রিধি যখন প্রথম রক্তিমদের পাশে এসেছিল তখন রক্তিমের 14 বছর চলছিল। বয়স বুদ্ধি দুটি হয়েছিল তার। রিধিকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার পর রক্তিম প্রতিদিন তাকে নিয়ম করে পড়াতো। স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে তাদের মধ্যে মারপিটও বাদ যেত না। কিন্তু হঠাৎ রক্তিম কেমন যেন পরিবর্তন হয়ে যায়। রিধিকে একদমই সহ্যই করতে পারছিল না। আশেপাশে দেখলেও বকা দিয়ে তাড়িয়ে দিত। আর 2 বছর হলো দেশে আসার নামই নিচ্ছে না। রিধির বিষয়টা খুব খারাপ লেগেছিল। নিজেকে তখন খুব তুচ্ছ মনে হয়েছিল। রক্তিমের এমন ব্যবহার দেখে সে অনেক কান্নাও করেছে, তবে এখন সব স্বাভাবিক হয়ে গেছে। অন্যদিকে নবনী হুসাইন ছেলের পরিবর্তনে মনে মনে অনেক কষ্ট পেয়েছেন, তবে ছেলের সমস্যার সমাধান তার হাতের নাগালে নেই। আর রিধিও এখন এক প্রকার রক্তিমকে ভুলে গেছে, আর তার এসব নিয়ে মাথা ঘামানোর সময়ও নেই। তার শুধু ঘুমোতে আর সিনেমা দেখতে পারলেই হলো। তবুও কখনো যদি রক্তিমের কথা ওঠে তখন সে সরে পড়ে। সে চায় না রক্তিম ফিরে আসুক, আর মনে মনে রক্তিমকে বদমেজাজি রাক্ষস বলেই গালি দেয়, কারণ রক্তিম রিধিকে অনেক আঘাত দিয়ে ফেলেছে।
সকাল থেকে রাজিয়া রহমান ডিউটিতে আছেন। তিনি পেশায় একজন ডাক্তার। তার স্বামী ফয়সাল আহমেদও একজন ডাক্তার, কিন্তু তারা দুজনেই আলাদা থাকেন। তাদের দুই ছেলে, এক মেয়ে। রাজিয়া রহমানের মেয়ে দিয়া রহমান সে রীতির খুব কাছের বান্ধবী, আর তারা দুজনেই একই কলেজে পড়াশোনা করছে। ছেলে দিব্য রহমান অনার্স চতুর্থ বর্ষে পড়ছে। দিব্য আর দিয়াকে নিয়েই তার ছোট্ট সংসার। তিনি স্বামীর সংসার ছেড়েছেন 15 বছর হলো। অন্যদিকে ফয়সাল আহমেদ ছেলে রোহান আহমেদকে নিয়ে থাকেন। রাজিয়া ও ফয়সালের বিয়ে হয়েছিল প্রেমের সম্পর্কে। তাদের সুখের সংসার ছিল, আর সেই সংসারে তাদের প্রথম যমজ সন্তান দিব্য আর রোহানের জন্ম হয়েছিল। দিয়ার যখন 3 বছর বয়স, তখন তাদের সম্পর্কে ফাটল ধরে। আর তার একমাত্র কারণ ছিল উষা। উষা ও ফয়সাল সম্পর্কে কাজিন। উষা ফয়সালকে পছন্দ করত ছোটবেলা থেকেই, কিন্তু তার পছন্দের ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যখন ফয়সাল আহমেদ রাজিয়া রহমানকে বিয়ে করে নিয়ে আসেন। সে কোনোভাবেই তাদের সম্পর্কটি মেনে নিতে পারছিল না। যদিও কাউকে ভালোবাসা অপরাধ নয়, কিন্তু ভালোবাসা জোর করে আদায় করতে চাওয়াটাই অপরাধ। উষাও পারত নতুনভাবে সব কিছু শুরু করতে, কিন্তু তা না করে রাজিয়া আর ফয়সালের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দেয়। উষা ধরে নিয়েছিল ফয়সালকে ছাড়া সে অন্য কারোর সাথে ভালো থাকবে না, কিন্তু জীবনকে দ্বিতীয়বার সুযোগ দিতে হয়, আর অপেক্ষা করতে হয়, হয়তো ভালো কিছু ঘটেও যেতে পারে। আজ উষার কারণেই অনেকগুলো অস্তিত্ব শুধু ঠিকানা হারিয়েছে। মূলত কোনো ভালোবাসা আর বিশ্বাসের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে কোনোভাবেই ঢোকার সুযোগ দেওয়া উচিত নয়। মনে যতই ভালোবাসা থাকুক, সন্দেহ সম্পর্ককে ভাঙার জন্য যথেষ্ট। ভালোবাসার সম্পর্কগুলো বিয়ের আগে যতই প্রতিজ্ঞাবদ্ধ হোক, সন্দেহ মানুষের একটি বৈশিষ্ট্য। কিন্তু সন্দেহ ছাড়াও সম্পর্ক হয়, হয়তো এর পরিণাম হয় সুখে বিবাদহীন, কখনো বা ধোঁকার সম্মুখীন। রাজিয়া আর ফয়সালের ভালোবাসার গল্পটাও সন্দেহের কারণেই নষ্ট হয়ে যায়। কিন্তু ফয়সাল আহমেদ ও রাজিয়া রহমান এখনও একে অপরকে ভালোবাসেন, শুধু প্রকাশের ঘাটতি ছিল। হয়তো সব কিছু আগের মতো ঠিক হওয়া আর সম্ভব না। অনেক তো অপেক্ষা করেছেন, যদিও আইনগতভাবে তাদের তালাক হয়নি, কারণ রাজিয়ার খোঁজার সাহস ছিল না, আর ফয়সালের দেওয়া ইচ্ছে ছিল না। একবার তালাক হয়ে গেলে তো ভালোবাসার মানুষটি সারা জীবনের জন্য হারিয়ে যাবে। তারা না হয় অপেক্ষায় কাটিয়ে দিক সুখ স্মৃতি, আর প্রিয় মানুষটিকে নিয়ে এখনও যে ভাবার অধিকার আছে, অধিকারটি তারা কেন হারাবে? কিন্তু তাদের মধ্যে এত বেশি জেদ ছিল যে তারা কখনো সমস্যার সমাধানের চেষ্টাই করেনি। 15 বছর কি খুব কম সময়? এতটা বছর সমস্যার সমাধান ছাড়া কিভাবে কাটাতে পারে দুটো মানুষ? কিন্তু তাদের মধ্যে কারোর সামনে নত হওয়ার কোনো ইচ্ছেই নেই, যেখানে একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একে অপরকে বোঝার একটু সুযোগ দেওয়া উচিত। অন্যদিকে রোহানা ও দিব্য একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তারা দেখতেও প্রায় একই, এমনকি তারা অনেক ভালো বন্ধু, কিন্তু তারা জানে না তারা আপন ভাই। কারণ এই 15 বছরে ফয়সাল আহমেদ ছেলে রোহানকে তার আসল মা আর ভাই বোন থেকে দূরে রেখেছেন। আর রাজিয়াও কখনো রোহানকে দেখার আগ্রহ দেখায়নি। কারণটা হয়তো বাকি দুই সন্তানকে হারানোর ভয় ছিল। রোহন উষাকেই মা হিসেবে মেনে এসেছে, যদিও উষা আর ফয়সালের বিয়ে হয়নি। তবুও উষার ধারণা একদিন সে আইনগতভাবে এই অধিকার পাবে। অন্যদিকে ফয়সাল আহমেদও রোহানকে হারাতে চান না, তাই অতীতের বিষয়গুলো লুকিয়ে রেখেছেন, কারণ যা হয়েছিল তা তিনি নিজেও মানতে পারেনি। অন্যদিকে রোহান এই চিন্তা ভাবনা নিয়ে বেড়ে উঠেছে যে তার জন্মদাত্রী তাদের ছেড়ে চলে গিয়েছে। কেন গিয়েছে সেই উত্তর তার কাছে নেই। ছেলের প্রশ্নের জবাব দেওয়ার সাহসও ছিল না ফয়সাল আহমেদের। তবে এখন আর এসব প্রশ্ন করে না রোহান। প্রশ্ন করার বয়স শেষ, নিশ্চুপ অপেক্ষার দিন কাটছে কিছু অস্তিত্বের। কবে শেষ হবে এই অপেক্ষা কেউ জানে না। রীতির ফোন বাজছে। দিয়া কল দিয়েছে। সে কলটা রিসিভ করে বলল, হ্যালো ডিয়ার আতেল বেবি। তুই করছিসটা কি বাসায় বসে বসে? ডিম পাড়ছি। জানিস আজকে আমি টানা 3টা মুভি দেখেছি, কিন্তু আফসোস একটা দেখেও কান্না পায় নাই। কি লেম স্টোরি ছিল। কি হয়েছে জানিস? ভাইরে ভাই, চুপ করবি তুই? এইদিকে তোর জীবনটা শেষ হয়ে গেল। হয়েছে কি বল প্লিজ দোস্ত। ডাবলা স্যার নিয়ে কিছু বলিস না।
আমি এমনিতেই অনেক হ্যাপি আজকে। লা 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 লা। চুপ কর। তোর এই মাসে মাত্র 2 দিন প্রেজেন্ট, তাও বাংলা ক্লাসে। হ্যাঁ, ওই ক্লাসেই ভালো ঘুম হয়। স্যার ম্যাম সবাই আজকে তোকে খুঁজছিল। ওয়াও, আমি অনেক ফেমাস তাহলে। শুনেন মিস, নেক্সট দিন থেকে যদি ক্লাসে না থাকো, আপনাকে আপনার তথ্য স্কুলের কাগজপত্র উঠিয়ে নিতে বলেছে। আপনাকে আর কেউ গ্রহণ করবে না। হায় আল্লাহ, কি বলিস এসব? আমি অসুস্থ ছিলাম তো। রিয়েলি? তুই অসুস্থ ছিলি? তাহলে 3টা মুভি আর কি যেন হয়েছিল? হুম। আচ্ছা দিয়া, আগামীকাল আসবো, কিন্তু যদি আমাকে একটু ঘুম থেকে। আচ্ছা বাবা, আমি উঠিয়ে দিব। এখন রাখছি। আচ্ছা, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে। আধা ঘন্টা ধরে ভার্সিটির মেন গেটে দাঁড়িয়ে আছে ফারহানা, ফারিয়া, ঈশা। দেখতে সে সুন্দরী, প্রথম দেখাই পছন্দ করার মতো। গায়ের রং দুধে আলতা, চোখগুলো মায়াবী নীলাভ স্বচ্ছ, আর তার মুখে হাসি যেন লেগেই থাকে। ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে। এদিকে দিব্য ভার্সিটিতে ঢুকতেই ঈশাকে দেখতে পেল। সে ঈশার কাছে এসে বলল, হাই ঈশা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো যে? ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে আছি, একসাথে যাব তাই। ও আচ্ছা, আমি যাই, পরে দেখা হবে। দিব্য ও ঈশা প্রতিবেশী, তারা একই ভার্সিটিতে গণিত নিয়ে পড়ছে। তবে দিব্য চতুর্থ বর্ষে আর ঈশা প্রথম বর্ষে। দিব্য প্রথম দেখাই ঈশার প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু এখনও বলার সাহস পায়নি। অন্যদিকে ঈশা ব্যাপারটি বুঝলেও তেমন পাত্তা দেয়নি, কারণ সে মহিব নামের একটা ছেলের সাথে সম্পর্কে আছে। মহিবও প্রথম বর্ষে পড়ছে, আর তাদের মধ্যে ভালোবাসা কম, ঝগড়াটাই একটু বেশি হয়। ঈশা আর মহিবের টক ঝাল মিষ্টির সম্পর্ক নিয়ে জানতে হলে 3 বছর আগে ফিরে যেতে হবে। 3 বছর আগে ঈশা যখন নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলে, তখন সে মাত্র এইচএসসি পরীক্ষার্থী ছিল। যদিও পরীক্ষার সময় বেশিরভাগ শিক্ষার্থী আইডি বন্ধ করে দেয়, কিন্তু ঈশার একদিন ফেসবুক নিয়ে ঘাটাঘাটি না করলে ঘুমই আসে না। পরীক্ষা দিয়ে এসে সেই মোবাইল নিয়ে বসে পড়ল, উদ্দেশ্য প্রশ্ন মেলানো। হঠাৎ তার চোখ পড়ল মহিবুল হাসান নামে একটি ছেলের ফ্রেন্ড রিকোয়েস্টে। যেহেতু সে নতুন নতুন ফেসবুক চালাচ্ছিল, তাই মিউচুয়াল বেশি দেখলেই কোনো কিছু না ভেবে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে ফেলত। ওই দিনও এর ব্যতিক্রম হয়নি, আর এরপর থেকেই শুরু হলো তাদের চ্যাট। মহিব প্রথমে ঈশাকে মেসেজ করলো আর লিখলো, হ্যালো, হাই। তুমি এবার এসএসসি দিচ্ছ তাই না? হ্যাঁ। আমিও দিচ্ছি। আচ্ছা, তোমার পরীক্ষা কেমন হচ্ছে? অনেক ভালো, তোমার? হ্যাঁ, ওই রকমই। এভাবেই তাদের কথোপকথন চলতো। আর একদিন হুট করে মহিব ঈশাকে প্রেমের প্রস্তাবও দিয়ে বসলো। সে লিখল, একটা কথা বলি, হুম। আমার তোমাকে ভালো লাগে, শুধু ভালো লাগে না, ভালোবাসি হয়তো। ঈশা এমন মেসেজ দেখে কি বলবে বুঝতে পারছিল না। এমন কিছু সে আশাও করেনি, আর অনলাইন প্রেম তার পছন্দও ছিল না। ঈশা মেসেজটি দেখার পরও কোনো রিপ্লাই দিচ্ছিল না, তাই মহিব লিখল, চুপ করে আসো কেন, কিছু বলবে না? আসলে আমার প্রেম করার ইচ্ছে নেই। হুম। আমরা বন্ধু হয়েই থাকি। আচ্ছা, কিন্তু একটা অনুরোধ ছিল। কি? তুমি তোমার অন্য সব বন্ধুদের থেকে আমাকে একটু বেশি ভালো বন্ধু ভেবো, এই ধরো বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে। এভাবেই চলতে থাকলো তাদের কথোপকথন, কিন্তু মন বলো একটা অস্তিত্ব আছে, আর সেই মনের কাছেই একসময় পরাজয় ঘটে যায়। ঈশাও ধীরে ধীরে মহিবকে পছন্দ করতে শুরু করে। আসলে বাস্তবতা খুবই ভিন্ন। প্রেম আসে সবার জীবনে, কারো জীবনে সুখ নেই, কাউকে দিয়ে যায় আঘাত। ঈশার জীবনেও এই প্রেম এসেছিল। সে তার মন প্রাণ দিয়ে ধরে রাখতে চেয়েছিল তার প্রেমটিকে, কিন্তু আমাদের এই জীবন যুদ্ধে অনেক কিছুই সহ্য করতে হয়। ঈশাকেও এরপর অনেক কিছুই সহ্য করতে হলো। এদিকে ঈশা ভাবনা থেকে বেরিয়ে নিশুকে দেখি বলল, এতক্ষণ লাগলো তোর? বাস দেরিতে ছেড়েছে, চল কিছু খাবো। সকালে নাস্তা না করেই বাস ধরতে আসলাম। ও চল তাহলে। দীপু অনেক দিন ধরে ক্যাফেটেরিয়াতে বসে আছে। সে জানে ঈশা প্রতিদিন ক্লাসে যাওয়ার আগে এখানে আসবে, তাই সে আগে গিয়েই বসে থাকে যাতে কেউ সন্দেহ না করে। কিন্তু মেয়েদের চোখ ফাঁকি দেওয়া যায় না। দীপুর সব পাগলামোতে ঈশা বুঝতে পারে, কিন্তু ঈশা তো অন্য কাউকে ভালোবাসে। যদিও তার প্রেমের গল্প শুধু তার ঘনিষ্ঠ বন্ধুরাই জানে, পাবলিসিটি করার মতো সম্পর্ক তাদের নেই। আজ আছে তো কাল নেই। ঈশা নিজেও এই সম্পর্কের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এদিকে দীপুকে দেখে নিশু বলল,
দেখ, আজকেও তোর জন্য বসে আছে। হাউ সুইট। হুম, দেখলাম। এখন দেখিস কিভাবে লুকিয়ে লুকিয়ে তোকে দেখবে। দিব্য প্রতিদিন ক্যাফেটেরিয়ার সামনে বসে বসে লুকিয়ে লুকিয়ে ঈশাকে দেখতে থাকে, কারণ সেখান থেকে ক্যাফেটেরিয়ার পুরো অংশ দেখা যায়। এদিকে দিব্য ঈশাকে দেখেই হারিয়ে গেল অন্য জগতে। তার দৃষ্টিতে ঈশার কথা বলার ভঙ্গিমা যেন ভেঙে দেয় সব বাধা জড়তা, আর মিষ্টি হাসি যেন কাব্যের আড়ালে লুকিয়ে থাকা মুক্তোর মালা, যা দেখা যায় শুধু মনের চোখ দিয়ে। বাতাসে ঈশার যখন চুলগুলো উড়ে আসে তখন তার মন চায় ঈশার অবাধ্য চুলগুলোকে একটু শাসন করে দিয়ে আসতে। দিব্য এসব কল্পনা করতে করতে ঘোরের মাঝে চলে গেল। হঠাৎ দিব্যর ঘনিষ্ঠ বন্ধু অনেক তার পাশে এসে বসলো। সে বন্ধুকে রূপকথার রাজ্যে ডুবে থাকতে দেখে বলল, মহাশয়ের রাজ্যসভায় কি এখনো রানীর বিচরণ হচ্ছে? তিনি যদি প্রজাদের দিকে একটু নজর না দেন, রাজ্যের যে বড় একটা ক্ষতি হয়ে যাবে। দিব্য অনিকের কথাই একটু নড়েচড়ে বসলো আর বলল, আরে দূর, বল কি বলবি। চা কি আরো কয়েক কাপ খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস? কি করব, এখন চা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। একটু জোরে আওয়াজ দিয়ে দিব্য বলল, ও মামা, আরো 2 কাপ দিয়ে যান। চায়ের কাপে চুমুক দিতে দিতে অনিক বলল, সামনের সপ্তাহে কালচারাল প্রোগ্রাম, কিছু কি প্ল্যান আছে তোর? না, এখনো সব নিয়ে ভাবি না। সারাদিন ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকলে ভাবার সময় পাবি কিভাবে? শোন, রোহানকে দায়িত্ব দিলে ভালো হবে। ও পারবে না, ও দেখিস না কেমন চুপচাপ থাকে। আমার মনে হয় না ও সবার সাথে মানিয়ে নেবে। পারবে পারবে। এত বছর পারেনি, আর এখন ও শুধু গানটাই ভালো গাইতে পারে। আর এসব দায়িত্ব দিলে পরে একটা না একটা সমস্যা বাঁধিয়ে দেবে। দেখ, দায়িত্ব দিয়ে আমি বলছি, এবারের প্রোগ্রামটা সবচেয়ে সুন্দর হবে। আর তুই? ফটোগ্রাফের দায়িত্ব আমার উপরই থাকবে। ভাই, তুই বেশিরভাগ ছবি তো ওই মেয়েটারই উঠাস। তোর কি সমস্যা? ভালো লাগে তাই উঠাই। আমার মনে হয় না মেয়েটার তোকে পছন্দ করে। আমি কি ওকে বলেছি আমাকে পছন্দ করতে হবে? আমি পছন্দ করলেই হলো। আর শোন, কাউকে ভালোবাসলে বিনিময়ে ভালোবাসা পাওয়ার আশা করা উচিত নয়। আমি ভালোবাসি, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওর আমাকে ভালো নাও লাগতে পারে, আমি ওর মতামতকে সম্মান করি। জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। আর ঈশাকে আমি অনেক ভালোবাসি, ওকে আমি বাধ্য করে মানসিক চাপ দিতে চাই না। আর যাদের এক হওয়ার তারা এক হবে। ও আমার ভাগ্যে থাকলে আমারই হবে। আমি শুধু অপেক্ষায় থাকবো। অপেক্ষার মাঝে অনেক শান্তি আর ভালোবাসা থাকে। এখানে শুধু আমার অধিকার, অন্য কিছুর চাপ নেই। ওরে আমার প্রেমিক পুরুষ, চল ক্লাসে, একটু স্বাধীনতা দে মেয়েটাকে। তোর চোখগুলো ওরা সরা ওর দিক থেকে, কেউ উঠে নিয়ে যাবে না তো। চল যাই, চা খেয়ে অনেক ভালো লাগছে। বল যে মেয়েটাকে দেখে ভালো লাগছে। মেয়েটা কি? ওর একটা নাম আছে তো, কি সুন্দর আকিকা করে নাম রেখেছিল ওর বাবা মা। ও আচ্ছা আচ্ছা, তাই? কি নাম জানো মেয়েটির? ফারহানা ফারিয়া ঈশা। ইয়েস ইয়েস ইয়েস, ফারহানা ফারিয়া ঈশা। তুমি আমার বন্ধুর নেশা। এত কেন তুমি নেকা? দাও বারে বারে তারে ছেঁকা। চা খেতে খেতে ঢুল তোমাতেই মশগুল। একবার ফিরিয়ে দেখো, মনেতে 2 হাত রেখো। ওয়াহ বস ওয়াহ, ক্যা কবিতা কাহিয়ে। আমার মতো হতে চাও? আগে না, আমি আমার মতোই ঠিক আছে। এদিকে নিশু আর ঈশার নাস্তাও শেষ হলো। তারাও ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। ক্লাসে যেতে যেতে নিশু ঈশাকে বলল, আমার না ভালোই লাগে দিব্যকে, ছেলেটা ভদ্র, তোর জন্য একদম পারফেক্ট। তুই জানিস আমি অলরেডি... আচ্ছা আচ্ছা, বুঝেছি। একদিন থাকে, পরের দিন থাকে না। মুহিবের সাথে তার এমনই সম্পর্ক। এখন যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়াই ভালো। আমার মনে হয় মুহিব তোর জন্য ভালো হবে না। কথাটি শুনেই ঈশার মন খারাপ হয়ে গেল। মনে পড়ে গেল পুরনো অতীত। 2-3 মাস ধরে ঈশার মুহিবের নামহীন সম্পর্কটা বেশ চলছে। ঈশার সব বন্ধুরাও এই সম্পর্কের ব্যাপারে জেনে গেছে। ফেসবুক প্রেম যেহেতু স্ট্যাটাসও দেওয়া হয়ে গেছে ইনে রিলেশনশিপ, কিন্তু এই সম্পর্কে কী পরিমাণ ভালোবাসা ছিল তা আদৌ কেউ জানতো না। ততদিনে ঈশার মুহিবের স্কুল জীবন শেষ আর কলেজ জীবন শুরু হয়ে গিয়েছিল। নতুন কলেজ, নতুন পরিবেশ, অপরিচিত মানুষজন। ঈশা চট্টগ্রামেই থাকতো। সে এখানকার একটা কলেজে ভর্তি হয়ে যায়, কিন্তু মুহিব ঢাকায় চলে যায় আর ঢাকার নামকরা কলেজে ভর্তি হয়। পরই তার মধ্যে পিছিয়ে একটা মনোভাব সৃষ্টি হয়। এইদিকে তাদের মধ্যে নম্বর আদান প্রদানও হয়ে গিয়েছে, কারণ
তাদের আর ফেসবুকে প্রেম করা সম্ভব না, কারণ মুহিব যে হোস্টেলে থাকতো সেখানে স্মার্টফোন ব্যবহারের নিয়ম ছিল না। আর এরপর থেকে তাদের ফোন অ্যাপ শুরু হলো। কিন্তু হঠাৎ ঝড়ের বেগে পাল্টে গেল মুহিব। কোনো কারণ ছাড়াই বলো সে আর এই সম্পর্ক রাখতে চায় না। যদিও এই কয়েক মাসের সম্পর্কে ঈশার মুহিব এখনও কেউ কাউকে সামনাসামনি দেখেনি, শুধু ফেসবুকে ছবি দেখেছিল, এমনকি তাদের ভিডিও কলও হয়নি। এদিকে হঠাৎ মুহিবের এমন সম্পর্ক ভাঙার কথা ঈশা মেনে নিতে পারছিল না। যদিও এই বয়সে মানুষের আবেগ খুব বেশি থাকে, কয়েক মাসের মাঝেই না দেখা মানুষকে ভালোবাসা যায় না, এটি এক ধরনের আবেগ। আর ঈশার কাছে এই আবেগ এখন নিজের জীবনের চেয়েও দামি হয়ে গেছে। ঈশা কাঁদো কাঁদো কণ্ঠে মুহিবকে বলল, তুমি কেন এমন করছো? আমার কি কোনো ভুল হয়েছে? আমার তোমাকে ভালো লাগে না, আমি আর কিছুই বলতে পারবো না। কেন ভালো লাগে না? হঠাৎ কি হয়েছে বলো। মুহিব কিছু না বলে ফোন কেটে দিল আর নাম্বারটিও ব্ল্যাকলিস্টে পাঠিয়ে দিল। আর ঈশা সারা রাত পড়াশোনা বাদ দিয়ে মুহিবকে ফোন দেওয়াই ব্যস্ত হয়ে পড়ল। ফেসবুকেও মেসেজ দিতে লাগলো। সে সারা রাত ছটফট করতে লাগলো তার প্রিয় মানুষটির কণ্ঠের স্বর শোনার জন্য। পরের দিন সকালে হয়তো মুহিবের দয়া হলো, সে নাম্বারটি আনব্লক করলো। তারপর ফোন যাওয়ার পর ঈশা কাঁদো কাঁদো স্বরে বলল, তুমি সারা রাত নম্বর ব্লক করে রেখেছো কেন? আমাকে কারণটা তো বলো প্লিজ। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, সত্যি ভালোবাসি। আচ্ছা, আমি চট্টগ্রাম আসবো, দেখা করবো তোমার সাথে। দেখা করবে মানে? কেউ যদি দেখে ফেলে? তুমি যে স্যারের কাছে পড়ো ওইখানেই থাকবো, দূর থেকে দেখে চলে যাবো। আচ্ছা, তুমি কালকে ব্লক করলে কেন আমাকে? মন ভালো ছিল না তাই। তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? হ্যাঁ, ভালোবাসি। আচ্ছা, আমাকে যদি তোমার পছন্দ না হয়, তুমি তো আমাকে ফেসবুকেই দেখেছো, আর ওইখানে তো সবচেয়ে ভালো ছবিটাই সবাই দেয়। দেখা যাক, তুমি যদি সুন্দর না হও তাহলে হয়তো আমাদের ব্রেকআপ হয়ে যাবে। মানে কি? ভালোবাসা কি সুন্দর অসুন্দর দেখে হয়? চরিত্র, ব্যবহার, আচার আচরণ এসবই হচ্ছে গুরুত্বপূর্ণ। জানি, তবে সুন্দর হতে হবে। সুন্দর না হলে মা তোমাকে পছন্দ করবেন না। মুহিব, এসব কি ধরনের কথাবার্তা? তুমি তো নিচু মন মানসিকতার পরিচয় দিচ্ছ। কি কি বললে তুমি? আমি নিচু মনের? তুমি আমাকে এত বড় কথা বললে? যা, তোর সাথে ব্রেকআপ, আর ফোন দিবি না আমাকে। সরি, আমি ওভাবে বলতে চাইনি। তুমি সুন্দরের কথাটা বলেছো তো, তাই ভালো লাগেনি। এখন তোমার যদি আমাকে সুন্দর না লাগে, আর আমি তো এসব দেখছি না। ছেলেদের সুন্দর হতে হয় না। এভাবেই ছোটোখাটো ব্যাপার নিয়ে তাদের কথা কাটাকাটি চলতো। রিধি আর দিয়া কলেজ শেষে বাসায় ফিরছিল, তখন রিধি বিরক্তির সুরে পড়ল, আজকে সারা দিনটাই মাটি হয়ে গেল। আমার কিন্তু আজকের ক্লাসগুলো ভালোই লেগেছে। আসছে আমার আতেল। সামনে টেস্ট পরীক্ষা, ভালো মতো পড়। কয়েক মাস এসব মুভি আর ঘুম বাদ দে। এত পড়াশোনা করে কি হবে? একদিন তো মরেই যাব। ভাই, তুই কবে সিরিয়াস হবি? আরে ভাই, আমি এখন একটাই ব্যাপার নিয়েই সিরিয়াস। সামনে আবার কপালে দুঃখ আছে। বুঝাই যাচ্ছে। আরে পড়াশোনার ব্যাপার নিয়ে না। তাহলে? এক সপ্তাহ পর বাবা মার 30তম বিবাহ বার্ষিকী। এখন বাবা তো আসবেই, সাথে ওই রাক্ষসটাও আসতে পারে। ওমা, উনি আসলে তোর কি সমস্যা? জানিস না ওই রাক্ষসটা কেমন বদমেজাজি, আমাকে অনেক কাঁদিয়েছে, তাই আই হেট হিম। বাদ দে না, তোর ভাইয়ার মতো। ভাইয়া না, কচু রাক্ষস একটা। আমাকে এইবার কিছু বললে আমি চলে যাব, আর থাকবো না ওই রাক্ষসটার বাড়িতে। আমাকে অনু ভাইয়া আমাকে কত ভালোবাসতো জানিস? অনু ভাইয়া থাকলে হয়তো আমাকে কেউ বকতো না। রিধির গলা ভারী হয়ে আসলো। দিয়া সান্ত্বনা দেওয়ার সুরে বলল, রিধি, সব ঠিক হয়ে যাবে। এসব পুরনো কথা আর মনে করিস না দোস্ত। জানিস দিয়া, অনু ভাইয়া দেখতে কেমন ছিল সেটা আমার মনে নেই। আমি বাপ্পিকেও ভুলে গেছি, তাদের চেহারাই মনে করতে পারছি না। আমার কাছে তাদের একটা ছবিও ছিল না। দিয়া চুপ করে রইল। সে জানে এখন আর রিধিকে শান্ত করা যাবে না। রক্তিমের কথা উঠলেই রিধির নিজেকে অনাথ মনে হয়, কারণ রক্তিম তার অনাথ হওয়ার বিষয়টা অনেকবার তাকে খোঁচা দিয়ে বলেছিল। রিধির বাবা মা আর ভাই মারা গেছে, আর মা বাবা ও ভাই ছাড়া তার কোনো আত্মীয় ছিল না যার কাছে রিধি আশ্রয় হবে। 11 বছর আগে রিধির বয়স যখন 7 বছর হবে, সে তার বাপ্পি, মাম্মি আর অনু ভাইয়ার সাথে মেলায় গিয়েছিল। আর সেই মেলায় ভয়াবহ আগুন লেগে যায়, অনেকেই মারা গিয়েছিল। সেদিনই রিধি তার
বাপ্পি মাম্মি আর অনু ভাইয়াকে হারিয়ে ফেলে। আর সেখানেই নবনী আর জুনায়েদ দম্পতি রিধিকে খুঁজে পান। জুনায়েদ হুসাইন ব্যবসার কাজে স্ত্রীকে সাথে নিয়ে ঢাকায় গিয়েছিলেন। সেই মুহূর্তে তারা দুর্ঘটনাস্থলে ছিলেন আর সেখানেই রিধিকে অবচেতন অবস্থায় পান। এরপর তাকে চিকিৎসা করিয়ে চট্টগ্রাম নিয়ে আসেন। প্রথমে রিধি খুব ভয় পেল নবনী তাকে আপন করে নেন। তার পরিচয় জানার পর তারা ছবিসহ পত্রিকায় ছাপান, কিন্তু কেউ খোঁজ নিতে আসেনি। রিধির আসল নাম ছিল সিদ্দিকা মরিয়ম অরণি। বাবা কামাল সিদ্দিক আর মা আবিদা সিদ্দিকা। ভাইয়ের নাম সিদ্দিক কবির অনিক। তারা ঢাকায় থাকতো। রিধির কোনো ফোন নম্বর মুখস্থ ছিল না। ঢাকায় কোথায় থাকে সেটিও সে জানত না। দুর্ঘটনায় অনেকে পুড়ে মারা গিয়েছিল, তাদের লাশও চেনা যায়নি। বাচ্চা মেয়েটিকে লাশ দেখিয়ে চিহ্নিত করার প্রস্তাবটি জুনায়েদ সাহেবের পছন্দ হয়নি। তাই শেষমেশ কোনো খোঁজখবর না পেয়ে তারা রিধিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকেই অরণি থেকে সে রিধি হয়ে যায়। রক্তিম তাকে খুব পছন্দ করত, কিন্তু হঠাৎ 2 বছর আগে রিধিকে মনে করিয়ে দেয় সে অনাথ। রক্তিম কেন এমন করেছিল তার রক্তিমই ভালো জানত। আর এরপর থেকে রিধির মাঝে মাঝে নিজেকে অনেক অচেনা মনে হয়। সে নিজের অস্তিত্বের কোনো ঠিকানা খুঁজে পায় না। ক্লাস শেষে ঈশা আর নিশু বাসে উঠে বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। তখনই নিশু বলল, ঈশা, স্যারের অ্যাসাইনমেন্টটা করলে আমাকে দিস। আচ্ছা চলো না কোথাও ঘুরতে যাই, অনেক দিন কোথাও যাওয়া হয় না। দেখি মিহিরকে বলে, গেলে মিহিরকে নিয়েই যাব। মিহির ভাইয়া ছাড়া আমাদের সাথে কোথাও যাওয়া যায় না? না, যায় না। তোর আর ভাইয়ার ভালোবাসা দেখলে মাঝে মাঝে মনে হয় আমার সম্পর্কটা কেন এত এলোমেলো। এই দেখ, আজকেও ঝগড়া করেছে। কারণ শুনলি তুই অবাক হবি। কি হয়েছে? তুই তো জানিস আমি একটু হালকা পাতলা কবিতা লিখি। কিছু কবিতা রবীন্দ্রনাথকে উৎসর্গ করে লিখেছিলাম, তাতেই তার ঘোর আপত্তি। মানে কি? ওর কথা হলো ও রবীন্দ্রনাথকে পছন্দ করে না, আর তাই আমাকে রবীন্দ্রনাথের বই পড়তে দেবে না। কবিতা লেখা তো বহুদূর। অনেক হাস্যকর তো। আগে তো বলেছিল চাকরি করতে দেবে না, এখন বইও পড়তে দেবে না। গতকাল আরও এক অদ্ভুত প্রশ্ন করেছিল, ওর মা আর আমার মা একসাথেই যদি অসুস্থ হয় আমি কার সেবা করব। তুই কি বলেছিস? আমি বলেছি তোমার মায়ের সেবা তুমি করবে আর আমার মায়ের সেবা আমি করব, যদি একই সাথে অসুস্থ হয় তখন। আর আমার মা বাবার দায়িত্ব তো আমাদেরকে নিতেই হবে, তাই না? আর এটা কেমন পার্থক্য? আমি মেয়ে, তাই বলে কি বাবা মার উপরে আমার দায়িত্ব শেষ? আমাদের সমাজটা মেয়েদের এত অদ্ভুত পরীক্ষা কেন দেয়? চাকরি করতে পারবে না, ঘন ঘন বাবার বাড়ি যেতে পারবে না। এই সমাজে এমন মন মানসিকতার মানুষ কেন থাকে? এখনও আছে। মেয়ের বাবা খালি হাতে এলে শ্বশুর বাড়িতে মেয়েকে কথা শুনতে হয়। মেয়ে বিয়ে দেওয়ার পর বাবা মার দায়িত্ব শেষ, তবুও মেয়ের বাড়ি থেকে কি এলো তা দেখার জন্য পাড়াপড়শির ঘুম নেই। কোরবানি গরুর পরিবর্তে ছাগল দিলে শুনতে হয় অদ্ভুত সব কথাবার্তা। 2 ঈদের জামা কাপড় তো আছেই। এত কিছু মেয়ের বাবা মা করে শুধু তাদের মেয়েটিকে যাতে দুধে ভাতে থাকতে পারে তার জন্যই। তবুও সেখানে মেয়েটিকে শুনতে হয় নানান কথা। তাকে নিজস্ব স্বকীয়তা ছেড়ে সাজতে হয় স্বামী বাড়ির আদর্শ বউ। এতেও যদি পাশ না হয়, হালকা পাতলা শুনে চুপচাপ সহ্য করে থাকাটাই যেন প্রকৃতির নিয়ম। বেশি কথা তো বহুদূর, আমি এটা করিনি বলেও শুনতে হয়। বাবারে কি বেয়াদব মেয়ে আনলাম, ছেলের জন্য মুখে মুখে তর্ক করা শিখেছে। এসবে পরিবর্তন কি হতে পারে না? মূলত সমাজের নিয়মগুলো আমরাই সৃষ্টি করি। সভ্য সমাজ বলে আমরা যে সমাজটিকে দেখছি তা আদৌ কতটুকু সভ্য তা হয়তো অনেকেই বুঝে না, হয়তো বুঝেও না বোঝার ভান ধরে। এদিকে মুহিবের প্রতি ঈশার ভালোবাসাও দিন দিন কমে যাচ্ছে। 3 বছর আগেও মানুষটির জন্য সে পাগল ছিল, কিন্তু অবহেলা ভালোবাসা কমিয়ে দেয়। ঈশার জন্য এখন মুহিব বড়ই অপরিচিত। 3 বছর আগের প্রেম আর এখনের প্রেমের মধ্যে অনেক অমিল। যদিও প্রেমের সংজ্ঞা দেওয়ার বয়স কলেজ জীবনে হয় না, তখন তো মাত্র জীবনকে চেনার সময়। জীবনকে উপলব্ধি না করে অনেকেই হয়ে পড়ে প্রেমিক প্রেমিকা। কেউ পায় সফলতা, কার জীবনে আসে ব্যর্থতা। এসব ব্যর্থ প্রেম থেকে শিক্ষা নেওয়ার আছে, নতুন করে বাঁচার শিক্ষা। তবে ঈশা আর মুহিবের প্রেমের গল্প কি ব্যর্থ প্রেমের গল্প হবে নাকি সফল হবে, এটা হয়তো সময়ই বলে দেবে। অনেকক্ষণ ধরে বাড়ির দরজার বেল বাজিয়ে যাচ্ছে রাজিয়া রহমান। ধীরে ধীরে তার চিন্তাও বেড়ে যাচ্ছে। তিনি ভাবছেন,
দিয়া কি এখনো বাসায় ফেরেনি? সন্ধ্যা হতে চললো, ফোনে তো বলেছিল বাসায় এসেছে। রাজিয়া ফোন দিচ্ছেন দীপ ও দিয়া দুজনকেই। দীপর ফোন বন্ধ, দিয়ার ফোনে রিং যাচ্ছে কিন্তু ধরছে না। তিনি তড়িঘড়ি করে নিচে নেমে দারোয়ানকে জিজ্ঞেস করে দেখলে দিয়া এসেছে কিনা। দারোয়ান বলল, আপামনি তো আইসে খালাম্মা, আমি তারে দেখছিলাম। ঘরেই তো থাকবো, বাইরে থেইকাও তো কেউ আইলো না, ঘুম যাইতাছে মনে ওই। রাজিয়া নিজেকে এই মুহূর্তে খুব অসহায় মনে হচ্ছে। মেয়ের কিছু হয়ে গেল না তো? আজকাল কি কারোর বিশ্বাস আছে? বাবা ছাড়া দুইটা সন্তান বড় করা যে কত পরিশ্রমে তা তিনি ভালোই বুঝেছেন এই 15 বছরের সংসারে। পুরনো সংসারের মায়া তিনি কাটাতে পেরেছেন, তবুও কখনো কখনো অবহেলায় মধ্যরাতে যাদের আগমনে বা বৃষ্টি ভেজা বিকেলে মনে পড়ে যায় পুরনো স্মৃতি। যদিও তিনি আর আগের মতো নন, নিজেকে তিনি এখন আর ছন্নছাড়া ভাবেন না। প্রথম কয়েকটা বছর মায়াটা থেকে গিয়েছিল, কিন্তু এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। মানুষ আসলে খুবই বিচিত্র। একটা সময় মনে হয় প্রিয় মানুষটিকে ছাড়া চলা তার পক্ষে সম্ভব না, কিন্তু সেই মানুষটি আবার সব কষ্টকে বুড়ো আঙ্গুল দেখে খুব সহজেই মুখে প্লাস্টিক হাসি ঝুলিয়ে রাখতে পারে। তাছাড়া মিসেস রাজিয়া রহমান নিজের মতো করে সব গুছিয়ে নিয়েছেন। স্বাবলম্বী হওয়ায় তার আর কারোর অপেক্ষায় থাকতে হয় না। প্রতিটি মেয়েরই শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত। সময় কিন্তু মাঝে মাঝে বেইমানি করেও বসে। তার কপালে কি আছে একমাত্র আল্লাহ তাআলাই ছাড়া কেউ বলতে পারবে না। তবে মিসেস রাজিয়া আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল। তবে ফয়সাল আহমেদও নিজের দায়িত্ব পালন করে আসছেন 15 বছর ধরে। তিনি প্রতি মাসে তার 2 সন্তান আর স্ত্রীর নামে টাকা পাঠান। যদিও এই টাকা রাজিয়া রহমান কখনোই তুলেননি। আর ফয়সাল আহমেদ মাসে একবার মেয়েকে দেখতে আসেন, দূর থেকে দেখেই চলে যান। কিন্তু তিনি দিব্যর কমই দেখা পান। দিব্য আর রোহান ভালো বন্ধু তা তিনি জানেন। দিব্য সম্পর্কে তিনি রোহানের মুখে সব শুনেছিলেন, এতে যেন তিনি সন্তুষ্ট। তিনি মনে মনে ভাবেন ভালোই তো আছে তারা। এদিকে তিনি রোহানকে দিব্যর আসল পরিচয় দেননি, কারণ রোহান কখনো ভাই বোনকে দেখার আগ্রহ দেখায়নি। রোহানের মনের মধ্যে যে চাপা ক্ষোভ আছে তা বোঝা যায় তার চোখগুলো দেখলে। গভীর আর শান্ত চোখ, যেন কিছু বলতে চায় কিন্তু ভাষা নেই। রোহানের ধারণা তার মা আর বাবাকে আর তাকে ভালোবাসতো না। অন্যদিকে দিব্যর ধারণা তার বাবার অবৈধ সম্পর্ক ছিল। রোহান আর দিব্য পারিবারিক ব্যাপার নিয়ে 3 বছরের বন্ধুত্বে কোনো কথাই বলেনি। রোহান শুধু জানে দিব্যর মা একজন ডাক্তার আর তার বোন দিয়া কলেজে পড়ে। দিয়ার সাথে একবার দেখা হয়েছিল তার। সে কারোর বাসায় যাওয়া পছন্দ করতো না, তাই কখনো দিব্যর বাসায় যায়নি। অন্যদিকে দিব্য জানতো রোহানের মা নেই, তাই কখনো এ ব্যাপারে কোনো প্রশ্ন করেনি, কারণ তার বাবাও তাদের সাথে থাকে না। তারা দুজনই ভার্সিটির প্রোগ্রামগুলোর পরিচিত মুখ। রোহান ভালো গান গাইতে পারে আর দিব্য ভালো ছবি তুলতে পারে। ফটোগ্রাফিতে অনেক পুরস্কার পেয়েছে সে। আর সবসময় সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বনভোজন পরিচালনার দায়িত্ব থাকতো দিব্যের ওপর। আর 2 ভাইয়ের এই দুটো বিশেষ গুণের জন্য তাদের অনেক পরিচিতি। প্রতিবারই ভার্সিটির সব অনুষ্ঠানে ছবি তোলার দায়িত্ব পড়তো দিব্যের উপর, আর গান গাওয়ার অনুরোধ আসতো রোহানের জন্য। রোহান গিটার ভালো বাজাতে পারে। রোহান দেখতে খুবই সুদর্শন আর লম্বা। তার ঘন কালো চুলগুলো খাড়া, মুখে চাপ দাঁড়িয়ে আছে, পাশাপাশি চোখে চশমাও পরতে হয়। হাসলে তার গালে টোল পড়ে, কিন্তু সে খুব গম্ভীর স্বভাবের, খুব কম হাসে আর কথাও খুব কম বলে। আর সে অল্পতেই রেগে যায়, তার রাগটাই খুব বেশি। অন্যদিকে দিব্যের স্বভাব সম্পূর্ণ বিপরীত। সে অনেক মিশুক আর চঞ্চল, রোহানের মতোই সুদর্শন ও লম্বা। চুল ঘন তবে কিছুটা বাদামি বর্ণের, চোখগুলো বিড়ালের চোখের মতো, তাই সবার কাছে সে কেটস আই নামেই পরিচিত। দিব্যর মুখে দাড়ি নেই, কারণ সে কখনোই রাখেনি। হাসলে তার গালে টোল পড়ে আর তার মুখে সবসময় হাসি থাকবে, তাই রোহানের চেয়ে দিব্যকে মেয়েরা একটু বেশি পছন্দ করে। কিন্তু দিব্য মেয়েদের কাছ থেকে যথাসম্ভব দূরত্ব রেখে চলে, প্রয়োজন ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলে না। আর তার এই ভদ্র স্বভাবের জন্যই সে মেয়েদের কাছে বেশ পরিচিত। আর রোহানের চুপচাপ স্বভাবের কারণে মেয়ে বন্ধু তো বহুদূর, তার ছেলে বন্ধুও কম। তার একমাত্র ভালো বন্ধু দিব্য। রোহানকে কেউ আড্ডায় আনতে চায় না, কারণ রোহান থাকলে সবাই কথা বলতেও ইতস্তত বোধ করে। কিন্তু পড়াশোনায় রোহান সবচেয়ে ভালো।
তাই শুধু পড়াশোনার ব্যাপারেই সবাই তার সাথে কথা বলতে যায়। তবে স্বভাবে অমিল থাকলেও দু ভাইয়ের একটা মিল আছে, আর সেটি হলো দুজনেই ঈশাকে পছন্দ করে। তবে দীপর পছন্দের ব্যাপারটা রীতিমতো সব বন্ধুরাই জানে, আর রোহানও কাউকে তার পছন্দের কথা বলেনি। যেহেতু সে জানে দীপও ঈশাকে পছন্দ করে, তাই এখন এই কথা বলার প্রশ্নই আসে না। ঈশা যখন ভার্সিটিতে নতুন এসেছিল তখনই রোহান তাকে প্রথম দেখেছিল, আর তখনই তার ঈশাকে ভালো লেগে যায়। যদিও ঈশা খুব বেশি সাজতে পছন্দ করতো না, প্রথম দিনও সে হালকা সেজে এসেছিল, চোখে কাজল দিয়েছিল, কারণ তার কাজল পরতে ভালো লাগতো। ঈশার ঠোঁটগুলো গোলাপি, তাই সে ঠোঁটে কিছুই দিত না। হালকা গোলাপি সুতার কাজের সাদা রঙের একটি জামা পরেছিল, একদম মানিয়েছিল তাকে। মনে হচ্ছিল প্রকৃতি যেন তাকে সাজিয়েছে প্রাকৃতিক রূপে, কোনো কৃত্রিমতা ও জরিমা নেই। প্রথম দিনই যেন মিশে গিয়েছিল অপরিচিতদের মাঝে, অপরিচিত পরিবেশটিকেও বানিয়ে নিয়েছে আপন। সে সবার সাথে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছিল, আর রোহান নীরবে তাকে দেখছিল, আর ধীরে ধীরে ঈশা রোহানকে মাই বাঁধছিল। নবীন বরণের প্রধান দায়িত্ব দিব্যের উপরেই ছিল, যেহেতু দিব্য আগে থেকে ঈশাকে চিনত, তাই সে ঈশার সাথে স্নেহতের পরিচয় করিয়ে দিচ্ছিল। সেদিন রোহানের সাথেও ঈশার পরিচয় হয়। রোহান প্রথম সেদিন কোনো মেয়ের পরিচয় জানার আগ্রহ দেখিয়েছিল, তবে ঈশা কিন্তু রোহানকে একদমই পছন্দ করে না। ঈশার ভাষ্যে হাসি মুখে থাকলেই মানুষকে মানুষ লাগে, আর রোহান হাসি না বলেই চলে। কখনো আদৌ হেসেছে কিনা তাও কেউ দেখেনি। গম্ভীর মানুষ ঈশার একদমই পছন্দ না। তবে রোহান যখন স্টেজে উঠে গান গায় তখন ঈশা খুব মনোযোগ দিয়ে শুনে। মনে হয় যেন সে নিজের মাঝে খুব কষ্ট জমিয়ে রেখেছে। কিসের কষ্ট তা হয়তো কেউ বুঝতে পায় না। চাপা স্বভাবের মানুষগুলো হয়তো এমনই হয়, কষ্টগুলো তারা জমিয়ে রাখতে পারে, আর তা প্রকাশ পায় কবিতা বা গানের সুরে। সেদিন রোহানের গান দিয়ে শুরু হয়েছিল নবীন বরণের অনুষ্ঠান। সে কণ্ঠে আয়ুব বাচ্চুর গান ধরল। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখরামায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। রোহনের গান শুনে ঈশার চোখে পানি চলে এলো, কারণ সেই সময় তার সাথে মুহিবের সম্পর্কে দীর্ঘদিনের বন্ধুত্ব চলছিল। গান গাওয়া শেষে রোহানের ঈশার দিকে চোখ পড়ল। ঈশার চোখের মাঝে সে এক অদ্ভুত যন্ত্রণা দেখেছিল সেদিন। প্রথম দিনেই কি এমন মায়ে জড়িয়ে ফেলেছে চোখগুলো, যার ফলে তার সারাদিন শুধু ঈশাকেই ভেবে কেটেছিল। এর কয়েকদিন পরই সে জানতে পেরেছিল যে দিব্য ঈশাকে পছন্দ করে। তখন যেন তার লুকানো ক্ষতে আরও কয়েকবার কেউ আঘাত করে দিয়েছিল, তবুও রোহান কাউকে কিছু বুঝতে দেয়নি। প্রিয়জন হারানো যেন তার ভাগ্যে লিখে রেখেছে সৃষ্টিকর্তা, তাই সে এখন আর সুখের অপেক্ষায় থাকে না। অপেক্ষা মানুষকে যে আশায় বাঁধে, সেটি রোহানের কাছে মিথ্যে আশা। রাত 8টায় দিয়ার ঘুম ভাঙল। রাজিয়া রহমান এসেছিলেন বিকেল 5টায়। দিব্য ফোন অন করার সাথে সাথে রাজিয়া রহমানের কল পেল। দিব্য ওই সময় অনিকের সাথে লাইব্রেরিতে ছিল। মায়ের কাছ থেকে সব শুনে সে খুব ভয় পেয়ে গেল। চিন্তিত কণ্ঠে অনিককে বলল, ভাই বিপদ হয়েছে। কি বলিস, কি হয়েছে? দিয়া বাসায় আছে, কিন্তু দরজা খুলছে না। চাবি নেই আন্টির কাছে? হ্যাঁ আছে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। চল তাড়াতাড়ি। অনিকের বাইকে করে দুজন বেরিয়ে পড়ল। অনিক মনে মনে অনেক ভয় পেল, আর তার দিয়াকে খুব ভালো লাগতো, কিন্তু বন্ধুর বোন, তাই বলার সাহস হয়নি কখনো, যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। একদিকে 10 মিনিটের মধ্যেই অনেক দিব্যকে নিয়ে দিব্যদের বাসার সামনে চলে এলো। তাদের বাসাটি 4 তলা বাসা, 4র্থ তলায় ছাদ, 2য় তলায় দিব্য আর দিয়াকে নিয়ে মিসেস রাজিয়া রহমান থাকেন। 2য় তলা ভাড়া দিয়েছেন, আর নিচে দারোয়ান থাকে। এই বাড়িটি রাজিয়ার বাবা মা তার নামে করে দিয়েছিলেন। তিনি তাদের একমাত্র মেয়ে ছিলেন। তাদের মৃত্যুর পর এখন তিনি এই পুরো বাড়ির মালিক। তাদের বাসাটি অনেক বড়, 4 বেডের বাসা। পূর্ব দিকে 2টা বেড, পূর্ব দিকে রুমের সাথে লাগানো একটি খোলা বারান্দা। পূর্ব দিকে রুমে দিয়া থাকে, পাশেরটায় রাজিয়া রহমান, ভিতরে রুমে থাকে দিব্য। আরেকটা রুম তাদের দুজনের যাবতীয় জিনিস দিয়ে পূর্ণ। তাদের সামনাসামনি বাড়িটা ঈশাদের। 3 তলা বাড়ি, 3য় তলায় ছাদ, 2য় তলায় 4টি বেডরুম,
একটি ড্রয়িং রুম, নিচে ডাইনিং আর রান্নাঘর। আরও কয়েকটা রুম আছে মেহমানদের থাকার জন্য। বাড়ির সামনে বাগান। ঈশার বাগান করার খুব শখ। সব তার হাতে লাগানো ফুলের গাছ, বেশিরভাগই গোলাপ গাছ। বাড়ির সাথে লাগানো একটি বেলি ফুলের গাছও আছে। বাগানের ঠিক উল্টো দিকে বসার ব্যবস্থা আছে। ঈশার বাবা মোহাম্মদ কামাল উদ্দিন পেশায় সরকারি চাকরিজীবী। মা ঈশিতা পারভিন স্কুল শিক্ষিকা আর ঈশার ছোট ভাই ফারহান উদ্দিন ইফতি কলেজে 2য় বর্ষের ছাত্র। দেয়ার বয়সেরই কিন্তু আলাদা কলেজে পড়ে। এদিকে দিয়া বাসায় থাকলে বারান্দার দরজা খোলা রেখেই ঘুমায়, কিন্তু রাতে ঘুমানোর সময় রাজিয়া রহমান মনে করে তা বন্ধ করে দেন। কখন বিপদ আসে তা তো বলা যায় না। দীপক কোথা থেকে একটা মই নিয়ে এলো, তারপর ওই মইটা বেই উপরে উঠে গেল। বারান্দার দরজা যেহেতু খোলা ছিল তাই সে সহজেই ঘরে ঢুকতে পারল। ঢুকে দেখলো দিয়া ঘুমাচ্ছে। তাই এখন ইচ্ছে করছে থাপ্পড় মেরে দিয়ার ঘুমটা ভাঙিয়ে দিতে, কিন্তু ঘুমন্ত মানুষকে এভাবে জাগানো উচিত নয়। তাই সে রাগ নিয়ন্ত্রণ করে ভেতর থেকে দরজাটা খুলে দিল। রাজিয়া রহমান মেয়েকে দেখতে পেয়ে সন্তুষ্ট হলেন, কিন্তু এরপর কেউ দিয়াকে আর ডাকলো না। ঘুম ভাঙার পর দিয়া ঘড়ি দেখে ফোন হাতে নিয়ে দেখল 50-এর বেশি মিসড কল, যার বেশিরভাগই দীপ আর রাজিয়া রহমানের। সে কিছুটা ভয় পেয়ে গেল। এরপর ধীর পায়ে রুম থেকে বের হয়ে দেখল মা রাতের খাবার ডাইনিংয়ে সাজাচ্ছেন। দিয়া রাজিয়ার পাশে গিয়ে দাঁড়ালো আর বলল, মা তুমি কিভাবে এলে? মিসেস রাজিয়া রহমান চুপ করে আছেন। দিব্য পেছন থেকে এসে দিয়ার কান টেনে দিল। দিয়া আর্তনাদ করে বলল, ভাইয়া লাগছে তো? লাগুক, আজকে তুই একটা কাণ্ড করলি। আমি ঘুমাচ্ছিলাম, আমার কি দোষ? না, তোর দোষ নেই, দোষ তো আমাদের। দরজা ভেতর থেকে বন্ধ না করলে হতো না? সরি, আর হবে না মা, সরি, আর হবে না। মানুষ একবারই তো ভুল করে, বারবার কি ভুল হয়? ভুল থেকেই তো শিক্ষা নেয়। এবারের মতো মাফ করে দাও প্লিজ। রিধি এসেছে কিছুক্ষণ আগে, তোর জন্য বসে আছে। যা এখন, আমি কাজ করছি, বিরক্ত করিস না। আচ্ছা যাচ্ছি, তুমি আগে বলো রাগ শেষ? হ্যাঁ বাবা শেষ, যা। রিধি একা বসে আছে। এরপর দিয়া রিধির কাছে গেল। মিসেস রাজিয়া রিধিকে খুব পছন্দ করেন, কারণ রিধি পড়াশোনায় খুব ভালো, চঞ্চল হলেও মিশুক, দেখতেও ভারী মিষ্টি। ব্যাখ্যা দিলে কম হবে, সংক্ষেপে মাত্রা অধিক সুন্দর বলা যায়। চিকন ঠোঁট, ঠোঁটগুলো গল গোল, ঘন পাপড়িযুক্ত, চুলগুলো ঘন কালো আর সোজা, উজ্জ্বল শ্যামলা বর্ণের। দিয়াও দেখতে সুন্দরী কম নয়, শ্যামলা, চুল ঘন তবে হালকা কোকড়ানো। রিধিকে দেখেই দিয়া বলল, কেমন আছিস? কি কাণ্ড বাঁধিয়েছিস আজকে? শুনলাম দরজা বেঁধে অনশন করছিলি, তবে কার জন্য আপনার অনশনটা হচ্ছিল? ঘুমিয়েছিলাম, খেয়াল করিনি। তুই হঠাৎ? এক্সামের জন্য পড়া গুছিয়ে নিতে এসছি। এতদিন পর হঠাৎ পড়াশোনা নিয়ে ভাবার কারণ? পরশু বাবা আসবে, সাথে ওই রাক্ষসটাও। বাবা এখন দেশেই থাকবে, আর যাবে না। এখন পরীক্ষা যদি খারাপ হয়, রাক্ষসটা বাবার সামনে আমাকে পচানোর সুযোগ পাবে। মা তো জানি আমি অনেক লক্ষ্মী, বাবার কাছেও তো প্রমাণ করতে হবে। তাই ইস, কি সৌভাগ্য হলো তোর বইগুলোর, এতদিনে বুঝতে পারলি তাদের মর্ম। এখন বাইরের জ্ঞান না দিয়ে আমাকে বল, কি কি পড়িয়েছে এতদিন। আচ্ছা আচ্ছা বলছি। রীতি পড়া উঠিয়ে নিয়ে চলে গেল। তাদের বাসা পরের গলিতেই। রাজিয়া রহমান অনেক বলল খেয়ে যেতে, কিন্তু রিধি বলল মা অপেক্ষা করছি। এরপর দীপক রিধিকে বাসায় দিয়ে আসতে গেল। রিধিকে তার বাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে দিব্য ঈশাকে দেখতে পেল। ঈশাকে দেখে সে পা একটু জোরে চালিয়ে ঈশার কাছাকাছি চলে এলো। এই মুহূর্তে ঈশার পাশে হাঁটতে তার অনেক ভালো লাগছে। জ্যোৎস্না রাত, গলিতে মানুষজন নেই, হালকা হাওয়া এসে ঈশার চুলগুলো ছুঁয়ে দিচ্ছে। প্রকৃতিকে দেখে দিব্যর খুব জ্বলছে। সব অধিকার যেন এই প্রকৃতিরই, তাকে তো একটুও সুযোগ দিচ্ছে না। এদিকে ঈশা আনমনেই হাঁটছে, সে এখন তার নিজের মাঝে নেই। একা থাকতে তার খুব ভালো লাগে। ঈশার হেডফোনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান বাজছে, ভালোবেসে সুখী নিভিতে যতনী, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ঈশার মনে ধীরে ধীরে বিষাদের ছায়া ভিড় করছে। যে মানুষটিকে সে এত ভালোবাসত, সেই মানুষটি যে আজ তার কাছে অপরিচিত। ঈশার সেই দিনটির কথা মনে পড়ল, যেই দিন মুহিবের সাথে তার প্রথম দেখা হয়েছিল।
দুজনের মাঝে কত জড়তা ছিল, তবুও ছিল এক প্রশান্তির ছায়া। প্রিয় মানুষটিকে প্রথমবার চোখের আলোতে আনার প্রশান্তি। দিনটি যেন এক আধার নেমে আসা দুটি অবুঝ প্রেমিক প্রেমিকার মাঝে এনে দিয়েছিল আলোর ছোঁয়া। সেই দিনের পর মুহিবের কিছুটা পরিবর্তন হয়েছিল। সে নিয়ম করে ঈশার খোঁজ রাখতে শুরু করলো। ভালোবাসা যে বাঁধ ভেঙে এসেছিল তাদের জীবনে, কিন্তু সাময়িকের জন্যই এসেছিল সেই ভালোবাসা। মূলত মুহিবের ঈশার প্রতি কোনো ভালোবাসার আর অবশিষ্ট ছিল না। যা ছিল তা ছিল মোহ, আর এই মোহটাও কেটে গেল 1 মাসের মধ্যে। ঈশা হঠাৎ কোনো কারণ ছাড়াই 1 মাস পর মুহিব সব দিক থেকে ঈশাকে ব্লক করে দেয়। কিন্তু এই 1 মাসে মুহিবের প্রতি ঈশার মোহ যেন কয়েকগুণ বেড়ে গেল। এই তো মাত্র 2 বছর আগের ঘটনা। ঈশা মুহিবের জন্য রাত দিন শুধু ছটফট করত। তার কাছে মুহিবের কিছু বন্ধুর নম্বর ছিল। মুহিবের সাথে কথা বলার জন্য সে নম্বরগুলোতে ফোন দিয়েছিল, কিন্তু বিনিময়ে সে মুহিবের খুব কড়া কথা শুনল। পরের দিন ঈশা নিজেকে কিছুটা সামলে নিয়ে ক্লাসে গেল। ঈশার মন খারাপ দেখে ঈশার স্কুলের বান্ধবী রাইসা বলল, আজকেও মুহিবের সাথে ঝগড়া? ব্রেকআপ হয়ে গেছে আমাদের। বিশ্বাসই হয় না, দেখা যাবে কিছুদিন পর আবার সব ঠিক হয়ে যাবে। এবার খুব বেশি করেছে জানিস রাইসা, আমি আর এসব না সহ্য করতে পারছি না। এসব একদম ভালো লাগছে না। কেন এত কষ্ট হচ্ছে আমার? কেন নিজেকে ছন্নছাড়া লাগছে? আমি মনে হয় আর বাঁচবো না। পাগল তুই? আঙ্কেল আন্টির কত স্বপ্ন তোকে নিয়ে, আর তুই 2 দিনের প্রেমের জন্য এমন কথা বলছিস? তোর কি মনে হয় তুই মরে গেলে সব ঠিক হয়ে যাবে? আমি মানসিক কষ্টটা না সহ্য করতে পারছি না। মহিব আমাকে ভালোবাসে কিনা তাও আমি জানি না। ও একবার বলেছে ভালোবাসে, আরেকবার বলছে বাসে না। ও কি চায়? ও জানে আমি ওর জন্য পাগল হয়ে যাচ্ছি, পড়াশোনাও মনোযোগ দিতে পারছি না, তবুও ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছে। অসহ্য লাগছে সব কিছু। ঈশা শোন, ইন্টার লাইফটা ক্যারিয়ার গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দেখ, তোর ডাক্তার হওয়ার স্বপ্ন, আর ডাক্তার হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তুই এভাবে সময়টা অপচয় করছিস। কি করব আমি? ও আমার হয়ে থাকলে আমি ভালো থাকি, খুব ভালো থাকি, পরেও মন বসে। কিন্তু সবসময় পরীক্ষার আগেই ও আমার সাথে ঝগড়াটা করে। এর আগেও প্রথম বর্ষে ওর সাথে ঝগড়া হয়েছিল, তাই ওর উপরে রাগ করে পরীক্ষাও দিইনি। কী লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। ও আমাকে আজও বোঝেনি। জানিস, বাবাকে দেখলে না খুব মায়া হয়। আমাদের জন্য অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন দেখে, কিন্তু আমি তো ওকে ভুলতে পারছি না। ওকে ভুলে গেলেই সব ঠিক হয়ে যেত। দেখ, সবাই তো সুখে আছে, শুধু আমিই সুখে নেই। ক্লাসে পুরো সময় ঈশা আনমনে বসেছিল। ক্লাস শেষে ঈশার অবস্থা দেখে রাইসা মুহিবকে মেসেজ দিল, আর এর 1 দিন পর মুহিব আবার স্বাভাবিক হলো। ঈশা তখন মুহিবকে করুণ স্বরে বলল, তুমি আমার সাথে এমন কেন করো? তোমার জন্য আমার পরীক্ষা খারাপ হয়েছে। আই জাস্ট হেট ইউ। মুহিব, আমি কি তোমাকে বিরক্ত করি বলো? আমি তো তোমাকে অবসরে ফোন দিই, তুমি তো সারাদিন নাম্বার ব্লক করেই রাখো। সবচেয়ে বেশি আমার পড়াশোনার ক্ষতিই হচ্ছে। এই বেয়াদব মেয়ে, তোকে আর ভালো লাগে না আমার। বললাম না আমাকে আর বিরক্ত করবি না। মুহিব, আমার কথাটা তো শোন। ঈশা কি কিছু বলার সুযোগ না দিয়ে মুহিব কল কেটে ঈশার নম্বরটি ব্লক করে দিল। ঈশা আর সহ্য করতে না পেরে কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেল, আর সারাদিন সে ঘুমের ঘরেই ছিল। ঈশার ঘুমের ওষুধ খাওয়ার কথাটি জানার পর মুহিব তাচ্ছিলের সুরে বলল, কয়েকটা ঘুমের ওষুধ খেলে মানুষ মারা যায় না। পরের দিন বাসা থেকে বের হয়ে ঈশা এলোমেলোভাবে রাস্তায় হাঁটতে লাগলো। রাইসা তাকে রাস্তার মাঝে এলোমেলোভাবে হাঁটতে দেখে তাড়াতাড়ি সরিয়ে রাস্তার একপাশে নিয়ে এলো। সে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি করছিস তুই? পাগল হয়ে গিয়েছিস? আমার কিছুই ভালো লাগছে না। ঈশা, চুপ কর। বেশি বেশি করছিস তুই। ঠান্ডা মাথায় ভেবে দেখ। তুই বরং মারিয়াকে বলে দেখ। মারিয়ার বয়ফ্রেন্ড সানি, ও তো মুহিবের বন্ধু। ও না হয় কথা বলবে মুহিবের সাথে। ঈশা ছেলেদের সাথে কথা কম বলতো, আর আজ তাকে মুহিবের জন্য অন্য ছেলের কাছে ছোট হতে হচ্ছে। আবেগে মানুষকে এমন সব কাজ করতে বাধ্য করে যা তার বৈশিষ্ট্যেই নেই। ঈশার আবেগ তাকে মানসিক রোগী বানিয়ে দিয়েছে। সে বুঝতে পারছে না সে কি করছে। জোর করে ভালোবাসা কখনো পাওয়া যায় না। ভালোবাসার জন্য যে মনে দরকার, তার ওই মনটি এখনও অপরিপক্ক। তাই ঈশার অবুঝ মন বুঝে নিতে পারছে না বাস্তবতা, আর সিদ্ধান্ত নেওয়ার জন্য মনকে কিন্তু
প্রস্তুত করতে হয়। এদিকে ঈশার ব্যাপারটি মারিয়া সানিকে বলার পর সে মুহিবকে বোঝালো, কিন্তু মুহিব সরাসরি এই সম্পর্কে আগানোর ব্যাপারে না করে দিল। সম্পর্কটি ঠিক করার আর কোনো সমাধান নেই। তা সানি মারিয়াকে বুঝিয়ে বলল। পরের দিন মারিয়া আর রাইসা মিলেই ঈশাকে বোঝালো। ঈশার অবস্থা হয়তো তারা বুঝতে পারছে না, আসলে যার অবস্থা সেই ভালো বুঝে। ঈশা সারাদিন এটাই ভাবছে, যদি মুহিব তাকে ভালোই না বাসে তাহলে এত সব মিথ্যা আশা দেখানোর কি দরকার ছিল। মুহিবের সাথে কথায় অন্ধের মতো মেনে চলতো সে। মুহিবকে নিজের ফেসবুক পাসওয়ার্ডও দিয়ে দেয়। মুহিব সারাদিন ঈশার ফেসবুক ঘেটে কোনো না কোনো দোষ বের করে তার সাথে ঝগড়া করত। ঈশাকে কোনো ছেলে মেসেজ দেওয়া তো বহু দূর, ছবিতে কমেন্ট করলেও ঈশার কপালে দুঃখ থাকতো। সে যদি ঈশার থেকে বয়সে ছোট তার কাজই না হয় তবুও। সব মানসিক অত্যাচার সহ্য করেও ঈশা শুধু একটি আশা নিয়ে বসেছিল, আর তা হলো মুহিবও তাকে ভালোবাসে। কিন্তু মুহিব এত সব অত্যাচার করে নিজেই অন্য মেয়েদের সাথে ফ্ল্যাট করত। ঈশাকে ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আগে সব মেসেজ ডিলিট করে দিত, কিন্তু একদিন মুহিবের ওসব ভাওতাবাজি তার বন্ধুর মেসেজ দেখে ঈশা হাতে নাতে ধরে ফেলে, যেখানে ওর বন্ধু লিখেছিল, তুই কি ঈশাকে নিয়ে সিরিয়াস? মুহিবের রিপ্লাই ছিল না। ঈশা মেসেজ দেখে আরও বুঝে নেয় মুহিবের অন্য একটা মেয়েকে পছন্দ। এত কিছুর পরও কেন মুহিব ঈশাকে মিথ্যা আশা দেবে? ওর কোনো অধিকার নেই কারোর আবেগ নিয়ে খেলার। এখন ঈশা একটি বিষয় ভালোই বুঝে ফেলেছে, মুহিবের প্রেম করার শখ হলে সে ঈশার সাথে কথা বলে, সময় কাটায়। মোহ কেটে গেলে সব শেষ। আবার এরই মধ্যে মুহিব ঈশাকে নিয়ে অনেক বাজে কথাও রটিয়েছে। এত কিছুর পরও ঈশার আত্মসম্মান বলতে কিছুই ছিল না, তাই সে নির্লজ্জের মতো মুহিবের অপেক্ষায় থাকতো। তবে মুহিব ঈশার প্রেমের গল্পে একদিন ঈশার পাগলামোটাও কেটে যায়, যখন মারিয়া ঈশার খুশির জন্য শেষবার মুহিবকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল, তোমার জীবনে ঈশার জায়গাটা কোথায়? আমি শুধু ওকে বন্ধু ভাবি, জাস্ট ফ্রেন্ড, এর বেশি কিছুই না। ঈশা সেদিন অনেক রাত পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে নিজের জীবনের সমীকরণ মেলানোর চেষ্টা করেছিল। কি ছিল এতদিন মুহিবের সেই প্রেমিক পুরুষের মতো মেসেজ দেওয়া, ভালোবাসি বাবু, এসব কি জাস্ট ফ্রেন্ডকে বলে? রাজ্যকে কি সে জাস্ট ফ্রেন্ডের সাথে কথা বলেছিল? সেই জাস্ট ফ্রেন্ডের জন্য সে এতটা সময় এত চোখের জল হারিয়েছে, সবার সামনে নিজেকে ছোট করেছে। এরপর ঈশা সিদ্ধান্ত নেয় এখন আর এসব সহ্য করবে না। তারপর ঈশা মুহিবকে আর ফোন দেয়নি। এখন তার স্বপ্ন, তার বাবার ইচ্ছে পূরণ করার। সে অনেক চেষ্টা করেছিল, সময় কম, তবু তার সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনায়। 2 বছরের পড়াশোনা কয়েক মাসে কখনোই সম্ভব নয়, এটাও তো বাস্তবতা। কোনো নাটকের সংলাপ না, কোনো গল্পের চরিত্র না, এটি জীবনের বাস্তবতা। সব জায়গায় তুমুল প্রতিযোগিতা, যে বেশি পরিশ্রম করবে সেই সফল হবে। ঈশার পরিশ্রম হয়তো অন্যদের তুলনায় কম ছিল, তাই সে আজ মেডিকেলে পড়তে পারছে না, তবু সে সন্তুষ্ট। কিন্তু মুহিব নামে সেই অভিশপ্তটি এখনও আছে তার জীবনে। মুহিবের সাথে টানা 1.5 বছরের দূরত্বের পর সব ঠিক হয়েছিল, কারণ সে ঈশার পায়ে ধরে মাপ চাইবে বলেছিল। ঈশার জন্য কান্নাকাটি করেছে। ঈশার বাসার সামনে সে টানা 6 ঘন্টা ঈশার জন্য অপেক্ষা করেছিল। হয়তো বুঝতে পেরেছিল ভালোবাসা কারে কয়, কিন্তু কিছু অপেক্ষা সারা জীবনে অপেক্ষা হয়েই থেকে যায়। প্রিয় মানুষটাকে সে অবেলায় এত দূরে সরিয়ে দিয়েছে যে ঈশা এখন মুহিবকে ছাড়া থাকতেই অভ্যস্ত। উল্টো সে ভালোই ছিল, তবুও মুহিবকে একটা সুযোগ দিয়েছে। মুহিবের হাত পা ধরা দেখে মুহিবও তার সবটা দিয়ে ঈশাকে ভালোবাসতে চেয়েছে, কিন্তু আগের মতো অধিকার দেখাতে আসলে ঈশা পুরনো কথা তুলে মুহিবকে দূরে ঠেলে দেয়। ঈশার এখন মুহিবকে ভালোই লাগে না। 3 দিন মুহিব নামের ছেলেটিকে তার অসহ্য লাগছে, আর মুহিবের বিদঘুটে সব আবদারগুলো তো আছেই, যা রীতিমতো ঈশার সহ্য সীমার বাইরে। মুহিব হয়তো মানসিকভাবে অসুস্থ, তাই ঈশাকে এসব কথা বলে মানসিক চাপ দেয়, কিন্তু সে যখনই দেখছে ঈশার আগের মতো চাপ নিচ্ছে না, সে ফোন অফ করে দিলে ঈশা কান্না করে না। ঈশা নিচে কল দেওয়া তো বহুদূর, মুহিবের কল দেখলে না দেখার ভান করে থাকে। তখন মুহিব বুঝতে পারল ঈশা এখন আর আগের ঈশা নেই। এরপর মুহিব নিজেই পাগলের মতো ঈশাকে পুরনো ঈশা হয়ে যাওয়ার আবদার করতে থাকলো, কিন্তু ঈশা এখন পরিবর্তন হয়েছে। সে মুহিবকে এখনও ভালোবাসে, হয়তো ভালো না বাসলে চাপা কষ্ট কিসের? হ্যাঁ, হয়তো ভালোবাসে, তবু তার প্রকাশ করার ইচ্ছেটা চলে গেছে। তাদের সম্পর্ক আগের মতো নেই।
আর হওয়ারও উপায় নেই। এদিকে মুহিব এখন ঈশার জায়গায় সারা রাত বালিশ ভিজে যাচ্ছে। ছেলেরা নাকি অল্পতে কাঁদে না, কিন্তু মুহিব তার শাস্তি পেয়ে গেছে। এখন সে ঈশাকে পাগলের মতো ভালোবাসতে চায়, কারণ সে বুঝেছে সে কি হারিয়ে ফেলেছে। থাক না, কিছু হারানো জিনিস না পাওয়াই উত্তম। যার জন্য যেটি উপযুক্ত প্রকৃতি তাকে সেটিই দেয়। ঈশা পুরনো দিনের স্মৃতিগুলো মনে করছিল আর হাঁটছিল। পাশে কারোর ছায়া দেখে ঘাড় ঘুরিয়ে দেখল দিব্য চোখ বন্ধ করে হাঁটছে। সে কান থেকে ইয়ারফোনটা নামিয়ে বলল, আসসালামু আলাইকুম। দিব্য সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? যেমন দেখছো। এত রাতে একা রাস্তায়? আশেপাশে তো কেউ নেই, ভাবলাম আমি একটু হাওয়া খেয়ে আসি। আপনিও কি হাওয়া খেতে বের হয়েছেন? না না, দিয়ের বান্ধবী রিদি এসেছিল, তাকে বাসায় পৌঁছে দিয়ে এলাম। ও আচ্ছা। তা কি গান শুনছিলে? রবীন্দ্রসঙ্গীত। গান গাইতে পারো? নিজে নিজেই গেয়ে যাই, কখনো কাউকে শোনানো হয়নি। আমাকে শোনাবে? আমি আছি না। ঈশা কথাটি শুনে মুচকি হাসি দিল। দিব্য মনে মনে বলল, ঈশা, আমি তোমার গান শোনার, তোমার সাথে একটু কথা বলতে পারার, তোমাকে মন ভরে দেখার অপেক্ষায় থাকি। কিভাবে বোঝাবো আমি তোমাকে কতটা ভালোবাসি। দিব্য আবার ঈশাকে বলল, সামনের প্রোগ্রামে তুমি গান গাইতে পারো? আমি পারি না, সবার সামনে তখন লজ্জায় পড়তে হবে। রোহানের থেকে শিখে নাও, ও ভালো গান পারে, আর তোমার কণ্ঠ খুবই সুন্দর, তুমি গান গাইলে ভালোই লাগবে। আমার রোহান ভাইয়াকে খুব ভয় লাগে, কেমন অদ্ভুত তিনি। অদ্ভুত না, ও অনেক ভালো। ওর সাথে কথা বলে বোঝা যায়, কেউ বলে না তাই বোঝে না ছেলেটা কত পরিষ্কার মনের। এদিকে অনিক তার বাসায় চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু রাজিয়া রহমান তাকে না খেয়ে যেতে দিবে না বলেই দিয়েছেন। বাধ্য হয়ে অনিক দিব্যর আশায় বসে আছে। দিয়া ভেবেছিল বাসায় কেউ নেই, তাই সে পায়ের উপর পা তুলে সামনের সোফায় শুয়ে সুর ছাড়া গান গেয়ে যাচ্ছে। অনিক দিয়ার ভাঙ্গা সুরের গান শুনে বলল, কার কাছ থেকে জানতে চাও? দিয়া ভূত দেখার মতো অনিককে দেখে জোরে চিৎকার দিয়ে উঠল। অনিক ভীত কণ্ঠে বলল, এই এই কি করছো কি? আন্টি কি ভাববে? আপনি? দিব্যার সাথে এসেছিলাম, এতক্ষণ তোমার ভাইয়ের ঘরেই ছিলাম, কিন্তু তুমি এসব কি গান গাইছো? আসলে ওই একটা দোকানে চলছিল তো, আসলে তেমন কিছু না। এসব গান শুনবে না, ভালো ভালো কত গান আছে, তোমার এসব গান শোনার বয়স হয়নি, বুঝেছো? আচ্ছা ভাইয়া, শুনবো না, আমি এখন আসি। দিয়া এক প্রকার পালিয়ে গেল আর ভীষণ লজ্জাও পেয়েছে। সে মনে মনে ব্যঙ্গ করে বলল, এখন এসব শোনার বয়স হয়নি, আমাকে কি শিশু মনে হয় তার? এদিকে অনিক দিয়ার কাণ্ড দেখে হাসছে আর মনে মনে বলল, তোমাকে এত সহজে কারো মনে ঘুরে আসার সুযোগ দেব না। সকালে ঘুম থেকে উঠতেই ঈশার দেরি হয়ে গেল। সে তাড়াতাড়ি ভার্সিটির জন্য তৈরি হয়ে নিল। আজকে ভার্সিটির প্রোগ্রামের জন্য তাকে অনেক কাজ করতে হবে, তাই সকালে নাস্তা না করে এসে বেরিয়ে পড়ল। এখন সমস্যা হচ্ছে, সে কি আদৌ বাস পাবে? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও সে বাসের দেখা পেল না। এখন লোকাল বাসে যাওয়া ছাড়া আর উপায় নেই, কিন্তু ঈশার যে লোকালে চড়ার অভ্যাস নেই, তাও ভার্সিটিতে কাজ আছে বিধায় সে লোকাল বাসে উঠে পড়ল। তার বাসা থেকে ভার্সিটি যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। ঈশা বাসে উঠে দেখল পেছনে একটাই সিট খালি আছে। সে ওই সিটে গিয়েই বসে পড়ল। পাশের লোকটাকে তার সুবিধার মনে হচ্ছে না, তাও সে জড়সড় হয়ে বসে আছে। লোকটা মনে হয় ইচ্ছে করে ঈশার আরও কাছে ঘেঁষে বসেছে। এদিকে আজ রোহানেরও বাস মিস হয়ে গিয়েছে, তাই সেও লোকালে উঠে পড়ল। ভাগ্যক্রমে সেই বাসেই উঠল যে বাসে ঈশা উঠেছিল। রোহান বাসে উঠেই ঈশাকে দেখতে পেল। সে চুপচাপ পেছনে গিয়ে ঈশার সিটের পাশে দাঁড়িয়ে গেল। ঈশার পাশে বসা লোকটাকে দেখে রোহান বুঝে ফেল তার মতলব ভালো না। ঈশা জানালার পাশে বসেছিল আর তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। সে মনে মনে ভাবছে নেমে যাবে কিনা, তবে সে রোহানকে খেয়াল করেনি। কিছুক্ষণ পর লোকটি তার একটি পা ঈশার পায়ের উপর রাখলো। ঈশার সাথে সাথে কেঁপে উঠল। ঈশার ভীত চেহারা দেখে রোহানের রাগ চরমে পৌঁছে গেল। তবু সে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, কারণ সে চাইছে না কোনো গণ্ডগোল হোক। সে শান্ত দৃষ্টিতে ঈশার উপর নজর রাখছে। হঠাৎ লোকটিকে ঈশার আরও কাছে ঘেঁষতে দেখে, তার হাত স্পর্শ করতে দেখে রোহান নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না। সে লোকটির গলা ধরে তাকে সিট থেকে উঠিয়ে দিল। আর এদিকে ঈশা রোহানকে দেখে দেহে প্রাণ ফিরে পেল।
রোহান লোকটিকে উদ্দেশ্য করে দাঁতের দাঁত চেপে বলল, কি করছিলি তুই? তোর এত সাহস কি করে হয়? হ্যাঁ, তোকে অনেকক্ষণ ধরে অসভ্যতা আমি করতে দেখছিলাম। বাস কন্ডাক্টর তাদের হাতাহাতি দেখে এগিয়ে এসে বলল, কি হইল ভাই, আপনি কি করতেছেন? লোকটার কলার এভাবে ধরে আছেন কেন? চুপ করেন আপনি, বাস থামাতে বলেন। এখনই এই অসভ্য লোকটিকে নামান। আর এসব কেমন নিয়ম? মেয়েদের সিটে আপনারা পুরুষদের কিভাবে বসতে দেন? রোহানের রাগ দেখে আশেপাশের যাত্রীরা ততক্ষণে ব্যাপারটি বুঝে গেছে। তারা সবাই মিলে লোকটিকে এক প্রকার ধাক্কা দিয়ে নামিয়ে দিল। এর মধ্যে রোহান লোকটাকে 2-4টা চড়ও মেরেছে। রোহানকে বাস কন্ডাক্টর শান্ত হয়ে বসতে বলল। সে কিছুটা দূরত্ব রেখে ঈশার পাশের সিটেই বসলো। ঈশা তখন বিনয়ী সুরে বলল, ধন্যবাদ। রোহানের মেজাজ তখন অতিরিক্ত খারাপ ছিল, তাই সে খুব কড়া গলায় ঈশাকে বলল, তোমাদের মধ্যে কি আক্কেল জ্ঞান নেই? লোকটি তোমাকে বিরক্ত করছিল আর তুমি চুপচাপ বসেছিলে। ঈশা রোহানের কথা শুনে চুপ করে রইল। রোহান আবার ঝাঁঝালো কণ্ঠে বলল, অসহ্য যত সব, বেশি ভালো লাগছিল মনে হয়। ঈশা অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই কিছু বলার সাহস পায়নি। আর এখন রোহানের কথাটি শুনে ঈশার হাত পা অবশ হয়ে গেছে। এমন কথা শুনে ঈশার খুন হয়ে যেতে ইচ্ছে হয়। পরপুরুষের স্পর্শ তার কেন ভালো লাগবে? মুহিবও একবার তাকে এই ধরনের কথা বলেছিল, যখন খুবই গুরুত্বপূর্ণ কাজে তাকে একটা ছেলে মেসেজ দিয়েছিল। সব কিছুতেই মুহিব সন্দেহ করত ঈশাকে, আর তার সন্দেহ এমন পর্যায়ে চলে যায় যে সে ঈশার চরিত্রে আঙুল তুলতেও একবারও ভাবত না। ঈশার এই মুহূর্তে ভীষণ কষ্ট হচ্ছে। প্রতিটি মেয়ের কাছে তার চরিত্র অনেক মূল্যবান সম্পদ। সেই চরিত্রে দাগ না লাগার জন্য তারা কতভাবে নিজেদের গুটিয়ে রাখে, কিন্তু কিছু মানুষরূপী পশুরা চিন্তাও করে না কোনো মেয়ের ক্ষতি করার আগে। এর পরিণাম যে মেয়েটির জীবনে কী বয়ে আনতে পারে তা ভাবার সময় যে তাদের নেই। রোহানের রাগের মাথায় এই বলা কথাগুলো ঈশার বুকে তীরের মতো বিচ্ছে। সে চুপ করে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। তার চোখ দুটো ছলছল করছে, আশেপাশের সব কিছু খোলা হয়ে আসছে। চোখ জোড়া বন্ধ করতে কয়েক বিন্দু জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। আসলে কষ্ট পাওয়ার জন্য বিশাল ক্ষতের দরকার হয় না, একটি বাক্যই যথেষ্ট। রোহানের এই একটি বাক্যই যেন ঈশার পুরনো ক্ষত আবার তাজা করে দিয়েছে। অনেকক্ষণ রোহান চোখ বন্ধ করে কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে করছিল। তার বুকে কেমন চিনচিনে ব্যথা হচ্ছে সে ভাবছে, ঈশাকে কি এভাবে কথাটি বলা উচিত হয়েছে? মেয়েটি হয়তো ভয় পেয়ে গিয়েছিল। না, আমার এভাবে বলা উচিত হয়নি। রোহান চোখ খুলে ঈশার দিকে তাকিয়ে দেখল মেয়েটি চোখ বন্ধ করে গুটিসুটি মেরে বসে আছে। তার চোখ জোড়া ভেজা মনে হচ্ছে। ঈশা কি তাহলে কেঁদেছে? তার কথায় কি ঈশা আঘাত পেয়েছে? সে তো রেগে গেলে যা মুখে আসে তাই বলে ফেলে। রোহান তার রাগটিকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আর কেউ তার প্রিয় মানুষটিকে খারাপ নজরে দেখবে এটা সে চায় না। রোহান কিছু বলতে যাবে তার আগে বাস ভার্সিটির সামনে চলে এলো। এরপর তারা বাস থেকে নেমে পড়ল। রোহান ঈশার সাথে কথা বলার জন্য তার দিকে এগোতে যাবে, তার আগেই ঈশা দূরত্ব পেয়ে ক্যাম্পাসে ঢুকে গেল। এদিকে সকাল 11টা বেজে গেছে, আর রীতি এখনও ঘুমের রাজ্যে বিচরণ করছে। গতকাল সে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছিল, তাই মিসেস নবনী হুসাইন তাকে আর ডাকলেন না। আগামীকাল রক্তিম আসবে, তাই তিনি খুব খুশি। দেশে আনার জন্য স্বামী স্ত্রী দুজনেই অনেক কষ্টে ছেলেকে রাজি করিয়েছেন। রক্তিম 2 বছর আগে যে কারণে চলে গিয়েছিল, এতদিনে হয়তো সে কারণটি তাদের জীবনে কোনো প্রভাব ফেলবে না, এটাই ভেবে নেন নবনী হুসাইন। রীতির দুপুর 2টায় ঘুম ভাঙল। ঘড়ি দেখে সে লাফিয়ে উঠল। সে মিনমিনিয়ে বলল, কলেজ টাইম শেষ। ইস, আজকেও কলেজ মিস। মা ডেকে দিলে না কেন? আজকেও কলেজে যেতে পারলাম না। তুই কলেজে গিয়েছিলি বা কবে? আর আমাকে কি বলেছিস যে তোর কলেজে যেতে হবে? তোকে ডেকে দিলে বলিস কলেজে কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নেই। কিন্তু আজকে ছিল। আচ্ছা থাক, বাদ দাও, আমি ফ্রেশ হয়ে আসি। এরপর রীতি ফ্রেশ হয়ে দিয়ার বাসায় যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। সে কালো সুতা দিয়ে কাজ করা সাদা রঙের একটি জামা পরেছে। সেই জামার সালোয়ার আর ওড়না কালো রঙের। রীতি কপালে কালো টিপ দিয়েছে, চোখে ঘন করে কাজল লাগিয়েছে, সাথে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিকও। চুলগুলো আজ খোলা রেখেছে। সে তো দেখতে এমনিতেই সুন্দরী, আজকে আরও বেশি সুন্দর লাগছে। নবনী রীতিকে সেজেগুজে বাইরে বের হতে দেখে বলেন, আমার মেয়েটা পরি সেজে কোথায় যাচ্ছে? দিয়ার বাসায় যাচ্ছি। দিয়ার বাসায় এত সেজে গুজে? মা, দিয়ার সাথে ঘুরতে বের হচ্ছি। আমাদের স্কুল ফ্রেন্ড আছে না, ঐশী, আজ ওর জন্মদিন, তাই সবাই মিলে ভেবেছিলাম
পতেঙ্গা যাব। আচ্ছা মা, সন্ধ্যার আগে চলে আসিস। আচ্ছা, আল্লাহ হাফেজ। রীতি দিয়ার বাসার সামনে এসে দিয়াকে ফোন দিয়ে বলল, কিরে, এত দেরি কেন করছিস? তাড়াতাড়ি নাম। এদিকে ঈশার ভাই ইফতি কলেজ থেকে বাসায় ফিরছিল। তখন সে রীতিকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। রীতিকে সে অনেকবার দেখেছিল দিয়ার সাথে। রীতিকে তার ভালোই লাগে, কিন্তু কখনো কথা বলা হয়নি। এদিকে রীতি ইফতিকে মুখ ভেঙচি দিয়ে দিল। রীতির দিকে কোনো ছেলে বেশিক্ষণ তাকিয়ে থাকলে সে এমনই ভেঙচি মেরে দেয়। ইফতি ভেঙচি খেয়ে লজ্জা পেয়ে বাসায় ঢুকে পড়ল। অন্যদিকে রক্তিমার জুনায়েদ সাহেবের আগামীকাল আসার কথা ছিল, কিন্তু তারা আজকেই চলে এসেছেন। বাবা ছেলে মিলে নবনী হুসাইনকে সারপ্রাইজ দিবে ভেবেছে। রক্তিম কালো ব্লেজার পরেছে, ভেতরে সাদা শার্ট, চোখে সানগ্লাস পরেছে, তার মুখে চাপ দাঁড়িয়ে আছে, আর তার কালো ঘন চুলগুলো একটু খাড়া। এখন দেখতে আগে চেয়ে বেশি স্মার্ট লাগছে। আগে রক্তিম অনেক চঞ্চল স্বভাবের ছিল, কিন্তু এখন অনেক বেশি গম্ভীর হয়ে গেছে। এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে তারা বাসায় পৌঁছালো। নবনী হুসাইন স্বামী সন্তানকে দেখে যেন আকাশে চাঁদ হাতে পেয়েছেন। 2 বছর পর তিনি রক্তিমকে দেখছেন। ভিডিও কলে তো কথা হতো, কিন্তু সন্তানকে ছুঁয়ে দেখা, নিজ হাতে খাইয়ে দেওয়া থেকে তিনি এতদিন বঞ্চিত হয়েছিলেন। আজ তার সব ইচ্ছেই যেন পূর্ণ হতে যাচ্ছে। কিন্তু রক্তিমের চোখ দুটো রিধিকে খুঁজছে। জুনায়েদ সাহেব রক্তিমে অব্যক্ত প্রশ্নটি করেই ফেললেন, আমার রিধিমা কোথায়? দেখছি না কেন? তার বাবা এসেছে তো? তুমি জানো তোমার আসার খবর পেয়ে সে তোমার পছন্দের খাবার রান্না করা শিখেছে। তুমি আসলে নাকি তোমাকে রান্না করে খাওয়াবে, আর এখন একটু ঘুরতে গেলে ওর বান্ধবীদের সাথে এসে যাবে সন্ধ্যার আগে। কোথায় গেছে? পতেঙ্গা। তুমি এত দূর যেতে দিলে মেয়েটিকে? দেশের পরিস্থিতি কত খারাপ জানো? আরে তুমি চিন্তা করো না, দিয়া আছে তো। দিয়া তোমার মেয়েকে বিপদ থেকে বাঁচাতে পারবে? সে নিজেও তো একটা মেয়ে। আচ্ছা চলে আসবে, তুমি চিন্তা করো না তো। সন্ধ্যা হওয়ার পর জুনায়েদ সাহেবের চিন্তা আরও বেড়ে গেল। রক্তিম বিরক্ত হয়ে বলল, মা, তোমার রিধিকে যেতে দেওয়া উচিত ছিল না। এখন যদি কিছু হয়ে যায়, কল দিয়ে দেখো কোথায় আছে।